আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওয়ার্ল্ড ব্যাংকের নামে পেজ চালু করে ভুয়া লোনের প্রতারণা করছে প্রতারক চক্র। লোন পেতে প্রসেসিং ফি জমা বাবদ সহজ সরল মানুষদের কাছ থেকে 50,000 থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রটি। এ বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর গিল মার্টিন জানান, তাদের কাজ জনগণের সাথে নয়, শুধুমাত্র সরকারের সাথে ওয়ার্ল্ড ব্যাংক কাজ করে থাকে। ওয়ার্ল্ড ব্যাংক সাধারণভাবে নাম শুনলে মনে হবে এটি একটি আর্থিক প্রতিষ্ঠান বা পূর্ণাঙ্গ কোনো ব্যাংক। বিশেষ করে দেশের গ্রামীণ জনগোষ্ঠী বা অশিক্ষিত লোকজনের কাছে ওয়ার্ল্ড ব্যাংকের কার্যক্রম সম্পর্কে খুব একটা ধারণা থাকার কথা নয়। কই ভাই, আমি তো ছবি পাঠাইছি, কই আপনার? আচ্ছা ঠিক আছে, আমি আমার পিয়নদেরকে পাঠাইছি। আর আপনি কি ক্যান্সেলের কোনো টাকা নিয়ে আসছেন নাকি লোন নেওয়ার জন্য? আমি লোনই নিব, আপনি লোক পাঠান, আমি লোন নিব। আচ্ছা ঠিক আছে। প্রতারক চক্র বেছে নিয়েছে এই সহজ সরল মানুষকেই। ফেসবুকে ওয়ার্ল্ড ব্যাংকের নামে রীতিমতো পেজ খুলে ঋণ দেওয়ার প্রসেসিং ফির নামে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। এক্ষেত্রে প্রতারকরা ব্যবহার করছে বিকাশ, রকেট কিংবা নগদের মতো ডিজিটাল ওয়ালেটকে। প্রক্রিয়াটিকে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত করে তুলতে শুরুতে ঋণ প্রত্যাশীদের নামে ভুয়া চেক ও বিমার কাগজপত্র পাঠানো হয় ফেসবুকের মেসেঞ্জারে। এমনকি বিশ্ব ব্যাংকের ঢাকার অফিসের ঠিকানাও ব্যবহার করছে প্রতারক চক্রটি। ঋণ নিতে ঢাকায় ওই ঠিকানা বরাবর এসে মানুষগুলো বুঝতে পারে তারা প্রতারণার শিকার। ফার্স্ট টাইম বলছে যে লোন নিতে হলে সঞ্চয় জমা দিতে হবে 12,500 টাকা, বিমা করা আছে কিনা। এখন বললাম যে বিমা করা নাই, পরে বলছে যে 9,100 টাকা বিমার খরচ দিতে হবে, তাহলে বিমা করে দিবে। সব মিলে 40,193 টাকা দিচ্ছে। অ্যাপ্লাই করার পরে একে একে আমার কাছ থেকে 5-7 বার মিলে প্রায় 45,000 টাকা নিচ্ছে। মেসেজ দিয়েছে যে আপনার 1 লক্ষ টাকা লোনের আবেদনটা কনফার্ম করা হয়েছে। গ্রাহক সেবা কার্ড আপনাকে দিয়ে ভিতরে নেবেন, তো আপনি এখানে এসে আমাকে রিসিভ করতে পারেন না। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা। এটি সাধারণত উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঋণ ও অনুদান প্রদান এবং বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। রাজধানীর আগারগাঁওয়ে এর ঢাকা অফিস। প্রতারণার বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস জানায়, ফেসবুকে তাদের কোনো পেজই নেই। We have seen an increase in the fraudulent use. ভুয়া লোনের নামে প্রতারণা চলছে, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আপনাদের জানাতে চাই, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে জনগণের লেনদেনের কোনো সম্পর্ক নেই। একটি অসাধু চক্র প্রতারণা করছে ভুয়া লোনের নামে। আমাদের কাজ একমাত্র সরকারের সাথে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও একই রকম প্রতারণার ঘটনা ঘটছে। সেজন্য সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ভুয়া লোনের ফাঁদে পড়ে সর্বশান্ত এই মানুষগুলো আজ রাজধানীতে বিশ্ব ব্যাংক অফিসের সামনে দাঁড়িয়ে সাহায্যের বদলে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব তারা। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সময় এসেছে বিশ্ব ব্যাংকের নামে ভুয়া লোনের প্রতারক চক্রটিকে আইনের আওতায় এনে সাধারণ মানুষদের সুরক্ষা দেওয়ার। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে ডাকসুর প্রচার শুরু হচ্ছে আজ। তবে এরই মধ্যে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন ও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। আবার কেউ কেউ বলছেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি প্রশাসন। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন, পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয় সোমবার বেলা 1টায়। এ সময় 21 জন মনোনয়ন বাতিলের আবেদন করে। তবে দিনভর ক্যাম্পাস জুড়ে আলোচনার বিষয় ছিল আচরণবিধি লঙ্ঘন ও সাইবার বুলিং এর অভিযোগ। বিশেষভাবে আমাকে বিভিন্ন শব্দ দ্বারা ডিফাইন করেছে, যেটা হচ্ছে আমি মনে করি যে টার্গেট করেই করা হয়েছে, সেই জায়গা থেকে আমি অভিযোগ করেছি। এদিকে রবিবার দিবাগত রাতে বেগম রোকেয়া হলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমার প্রবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ডাকসুর নির্বাচনের মাঠ। অবশ্য এ নিয়ে হল প্রভোস্টকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। অনেকেই লেভেল প্লেইং ফিল্ডের অভাব ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। প্রশাসনকে এটা ধরেই নিয়েছে কিনা যে তারা উমামা ফাতেমাকে ভিপি হিসেবে নির্বাচিত করে আনবেন, যেই কারণে নিয়মের প্রতি বিদ্যাঙ্গুলি দেখে রাত 1টা পর্যন্ত তাকে মেয়েদের হলগুলোতে প্রচারণা করার সুযোগ দিচ্ছে। আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে,
ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে। তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে। পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ভোট কেন্দ্র বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সকল পক্ষগুলোই অভিযোগটা করছে, তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। নির্বাচনী প্রচার কার্যে যদি কোনো অসমতা দেখা দেয়, বৈষম্য দেখা দেয়, আমাদের কাছে সেটা লিখিত অভিযোগ আসলে পদ্ধতিগতভাবে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। এই 8টি কেন্দ্রের মাধ্যমেই আমরা ভোট গ্রহণের কাজটি করব, আর এর মধ্যে আর ভোট কেন্দ্র বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই এবং লাগবেও না। এটি আমাদের ফাইনাল। কালকে রাতের যে বিষয়টি ছবিটা দেখেছেন সেটি আমরা অভিযোগ এখনো পাইনি। আমরা দেখছি এই পর্যন্ত মেজর কোনো ভায়োলেশন হয়নি। এই পর্যন্ত প্রায় 21 জনের তথ্য আমরা পেয়েছি যারা নমিনেশন পেপার নিয়েছিল ডাকসুতে ইলেকশন করার জন্য, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে। তারা জানান, হল কার্ড, লাইব্রেরি কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এবং ভোটার স্লিপ, এই চারটি যে কোনো একটি দেখিয়ে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ফেনীতে 5 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার বিকেলে পতাকা বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই বিজিবি তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে। ওই 5 জন হলেন ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের সাইদুজ্জামান ভুইয়া, একই উপজেলার নিজ কালিকাপুর গ্রামের এমদাদ হোসেন, ছাগলনাইয়া উপজেলার গিয়াসউদ্দিন, নওগাঁ জেলার রাফি ও চাঁদপুরের আবুল বাশার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে ভারতে যাওয়ার পর ওই দেশের পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন, আগামী 3 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে এই মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে। ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন প্রশাসন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। এদিকে অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে আরও অন্তত 58 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে খান ইউনিসের নাসের হাসপাতালে প্রাণ গেছে 5 সাংবাদিক সহ 20 জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের 28 জন ত্রাণপ্রত্যাশী ছিলেন। গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে সোমবারের ইসরায়েলি হামলার দৃশ্য এটি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে নাসের হাসপাতালের ছাদে একটি ইসরায়েলি ড্রোন আঘাত হানে। বিকট শব্দ শুনে আশপাশে থাকা সাংবাদিক, চিকিৎসক ও উদ্ধার কর্মীরা যখন ঘটনাস্থলে জড়ো হন, ঠিক তখনই ইসরায়েলি বিমান থেকে ছোড়া হয় বোমা। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় চারপাশ। 5 সাংবাদিক সহ প্রাণ হারান অনেকে। এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে 244 জন সাংবাদিক নিহত হল। নিহত সাংবাদিকরা হলেন রয়টার্সের হোসাম আল মাসরি, আল জাজিরার মোহাম্মদ সালামা, এনবিসি নেটওয়ার্কের মোয়াজ আবু তাহা, ফ্রিল্যান্সার মরিয়ম আবু দাকামা, যিনি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের জন্য কাজ করছিলেন, এবং আহমেদ আবু আজিজ। হামলায় সাংবাদিক ছাড়াও প্রতিরক্ষা বাহিনীর সদস্য, চিকিৎসাকর্মী ও স্বেচ্ছাসেবীরা নিহত হয়েছে। হাসপাতাল এলাকায় হামলার কথা স্বীকার করে এক বিবৃতিতে সাংবাদিক সহ অন্যান্য বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ইসরায়েলি বাহিনী। নাসের হাসপাতালে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। সাংবাদিক হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের দূত ফ্রান্সেসকা আলবানিস। সোমবার গাজা শহরের জেইতুন ও সাবরা এলাকাতেও ব্যাপক অভিযান পরিচালনা করে ইসরায়েল। পাশাপাশি বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার নিতে যাওয়া অন্তত 28 ক্ষুধার্ত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ।
এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি দারিদ্র্য বেড়েছে, হার এখন 28%। পিপিআরসির গবেষণা, 3 দশক ধরে দারিদ্র্য কমছিল, 3 বছর ধরে বাড়ছে। শহরে আয়ের চেয়ে ব্যয় বেশি, বহু মানুষের ঋণ বেড়েছে। দারিদ্র্য ও আয় ব্যয়ের একটি চিত্র দেখতে পাচ্ছি। খরচের শীর্ষ 5 খাত খাদ্য, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত ও পরিষেবা। এদিকে দারিদ্র্য বৃদ্ধি ঠেকাতে উদ্যোগ কম, অভিমত KSM মুর্শিদ, অর্থনীতিবিদ। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি মাসে অন্তত একদিন না খেয়ে থাকে 9% মানুষ, দারিদ্র্য বেড়ে 28%। ঝামেলা এড়াতে আওয়ামী আমলে ঘুষ দিতে 21.51% পরিবার, এখন সেটি বেড়ে হয়েছে 30.79%। কর্মসংস্থান নিয়ে বড় ধরনের ভাবনা এবং জরুরি উদ্যোগ প্রয়োজন বললেন ডক্টর হোসেন জিল্লুর। সরকারি কর্মসূচির সম্প্রসারণ, টাকার অঙ্ক বৃদ্ধি এবং ব্যবস্থাপনার উন্নতি করতে হবে বললেন ডক্টর জাহিদ হোসেন। এদিকে দেশ যথেষ্ট স্থিতিশীল নির্বাচনের জন্য প্রস্তুত, কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে ডক্টর ইউনূস। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার 7 প্রস্তাব, এখনই কার্যকর পদক্ষেপ নিন। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি সংকটের সূত্রপাত মিয়ানমারে, সমাধানও সেখানেই। কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। দেশে ফিরতে চান রোহিঙ্গারা, চান গণহত্যার বিচার। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা যুক্তরাষ্ট্রের, পাশে থাকার প্রতিশ্রুতি 11 দেশের। এদিকে দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন, 21 জনের প্রার্থিতা প্রত্যাহার, মবের আশঙ্কা ছাত্রদলের। আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে প্রধান উপদেষ্টার 7 প্রস্তাব, রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন। রোহিঙ্গা শিবিরে দৈনিক 87 শিশুর জন্ম। চাঁদাবাজির বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্য চাই, এ নিয়ে রয়েছে একটি বিশেষ লেখা। জুলাইয়ের রাজনৈতিক রূপান্তর বিচার ব্যবস্থার উপরও প্রভাব ফেলেছে বললেন প্রধান বিচারপতি। আরও দেখতে পাচ্ছি 3 বছরে দারিদ্র্য বেড়ে 28%, পিপিআরসির গবেষণা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বাণিজ্য বিনোদন জগতের বিভিন্ন খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।